সরকারি নীতিমালা উপেক্ষা করে রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রমে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। ক্ষুব্ধ অভিভাবকরা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুতে প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, শহরে বিজিবি মোতায়েন। মাধবদী, চৌমুহনী এবং ঠাকুরগাঁও সহ 20টি পৌরসভার পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, নিরাপত্তা জোরদার। সিলেটের ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন। দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপ, সিসি ক্যামেরা বসানোর পরামর্শ। এবং সরকারি বেসরকারি বিভিন্ন তথ্যের ওয়েবসাইটগুলো হালনাগাদ হচ্ছে না যথাসময়ে। শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত, তদারকির আশ্বাস প্রতিমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। সরকারি নীতিমালা আর শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করেই ভর্তি কার্যক্রমে রাজধানীর অনেক স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। অভিভাবকরা বলছেন, ভর্তি ফি দেয়া সহ সন্তানদের শিক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে জিম্মি তারা। সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি শিক্ষামন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন এই অভিভাবকেরা। তাদের দাবি, ক্যামেরায় কথা বললে তার প্রভাব পড়বে সন্তানের শিক্ষা জীবনে। আর তাই পরিচয় গোপন রাখার শর্তে নানা অভিযোগ তুলে ধরলেন তারা। গতবার আমরা প্রায় 12,000 টাকার মতো দিয়েছি, সেটা দুইবারে, আর এবারে সবকিছু মিলিয়ে 7,000 টাকা নিয়েছে। আগে তো আমরা কমিটির কাছে একটা অভিযোগ জানাইতে পারছি, এখন তো কমিটি হয় সিলেকশনে, ইলেকশনে কমিটি হয় না। আমাদের কোনো অভিযোগ কাজে লাগে না। পড়াশোনা তো করাইতে হবে, আবার নামি দামি স্কুল, তার তো আবার খুবই আছে, কিন্তু ভিতরের খবর তো কেউ জানে না। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে বেশিরভাগ অভিভাবক চুপ থাকলেও সম্প্রতি স্কুল কর্তৃপক্ষের নানা অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন অভিভাবকরা। সরকারি নীতিমালার বাইরে গিয়ে অতিরিক্ত ভর্তি ফি আদায় সহ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তাদের। যেভাবে পারতেছে স্টুডেন্ট ভর্তি করতেছে, আর যেভাবে পারতেছে আমাদের বেতন বাড়াইতেছে। আমরা যখন নিম্ন আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ, আমরা কিন্তু ছাত্রছাত্রীদেরকে পড়াইতে অনেক কষ্টকর হয়ে যায়। মালিকরা বলতেছে আমাদের ব্যবসা হচ্ছে না, বেতন বাড়াচ্ছে না, কিন্তু আমাদের কোনো কিছুর দিকে না তাকিয়ে ওনারা এক ধাপে বেতন করে ফেলছে দ্বিগুণ। তবে শিক্ষামন্ত্রীর দাবি, যারা নিয়ম না মেনে অতিরিক্ত ভর্তি ফি আদায় করছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যে কেউ বেশি নিলে পরে এটা বেআইনি, এবং এই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, টাকা ফেরত দিতে হবে। অভিযোগ করে না কেউ, মুশকিল হলে দেওয়ার আগে বলে না যে আমাকে দাবি করতেছে বেশি টাকা, আমি দিব কি দিব না, তখন তাও ধরে ফেলতে পারি। কেউ বললেন, আপনি বলছেন, কিন্তু কোনো কার্যের আজ পর্যন্ত আমাকে বলে নাই। শুধু প্রতিশ্রুতি নয়, স্কুল কর্তৃপক্ষের ভর্তি বাণিজ্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, আহত এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। এ সময় শত শত মাদ্রাসা শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহর জুড়ে পুলিশ এবং বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এর আগে গতকাল সন্ধ্যায় জেলা পরিষদ মার্কেটের সামনে বড় মাদ্রাসার এক ছাত্র এক ইজি বাইক চালককে মারধর করে। এ সময় পাশের মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা বাধা দিলে শতাধিক মাদ্রাসা ছাত্র একজোট হয়ে মার্কেটে ভাঙচুর এবং লুটপাট চালায়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে আহত হয় পুলিশ সহ অন্তত 50 জন। আটক করা হয় 10 জনকে। পেশেন্টটা এটা ছিল ব্রড ডেথ, মৃত অবস্থায় পেয়েছে। ওর চেস্টে, বুকে ইনজুরি, আঘাত ছিল, বুকে এবং পায়ে আঘাত ছিল। গতকালকে একটা ঘটনাকে কেন্দ্র করে এখন পরিস্থিতি কিছুটা উত্তপ্ত এবং শহরে 4 প্লাটুন বিজিবি মহড়া দিচ্ছে, পুলিশ আছে, র্যাব আছে এবং পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে আছে।
৩০ ডিসেম্বর অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে স্থগিত পৌর নির্বাচনী এলাকায় পুনর্নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সকাল ৮টায় এইসব এলাকায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে একটানা বিকেল ৪টে পর্যন্ত। নরসিংদীর মাধবদী পৌরসভায় ভোট দেওয়ার জন্য সকাল থেকেই ভোটারদের লাইন দেখা গেছে। ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩০ ডিসেম্বরের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্টরা তৎপর রয়েছে বলে জানিয়েছে নির্বাচনী কর্মকর্তা। নোয়াখালীর চৌমুহনীতে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে এই পৌরসভায় ২০টি কেন্দ্রের মধ্যে ১০টিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নির্বাচনে সরকার দলীয় মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ১,৫৯৫ ভোট পেয়ে এগিয়ে আছে। এছাড়া ঠাকুরগাঁও সহ আরও ১৭টি পৌরসভার স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। অনিয়মের অভিযোগে বাতিল হওয়া মাধবদী পৌরসভায় আজ পুনরায় ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। ভোট গ্রহণের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রামিমের কাছে। রামিম, শফিক, সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষের মধ্যে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার যে উৎসব মুখর পরিবেশ এবং ভোট দেওয়ার যে প্রবণতা সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আগের কেন্দ্রটিতেও যেমন দেখেছি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে পৌর ভবন যে কেন্দ্রটি রয়েছে মাধবদীর সেই কেন্দ্রটিতে, এবং এই কেন্দ্রটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের উপস্থিতি এবং ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি। আপনারা পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষের মধ্যে যেই উৎসাহ, এই লাইনেই কিন্তু সেটি স্পষ্ট হচ্ছে। তবে একটি বিষয় আমাদের কাছে যেটি ধরা পড়েছে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাটা কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কড়াকড়িটা এতটাই বেশি যে মিডিয়া কর্মীদেরকেও ভোটকক্ষের মধ্যে প্রবেশের ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হচ্ছে, এবং আমরা কয়েকটি কেন্দ্রে যেমনটি সেই পরিস্থিতিটি লক্ষ্য করেছি। এবং প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলার পরেও কিন্তু আমরা দেখেছি যে অনেকখানেই এখনো পর্যন্ত ভোট কেন্দ্রগুলোতে মিডিয়া কর্মী যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। এবং আমরা অন্যান্য নির্বাচনের সময় যেমনটি দেখা যায় যে আমরা ভোট কক্ষের মধ্যেও অনেক সময় এই লাইভ টেলিকাস্টগুলো করে থাকি, কিন্তু আজকে কিন্তু দেখতে পাচ্ছি সেই জায়গাটা কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো আমরা একটু ভোটারদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে কথা বলে এখানকার অবস্থাটা একটু জানার চেষ্টা করি। আপনারা ভোট দিতে এসেছেন, কেমন পরিস্থিতি দেখছেন? খুব ভালো পরিস্থিতি, আগে থেকে আজকে সব ঠিক আছে, সব সুন্দরভাবে ভোট চলছে। এর আগের দিন তো ভোট দিতে এসেছিলেন, তখন কি পরিস্থিতি ছিল? তখন কি ভোট দিতে পেরেছিলেন? কারণ এখানে তো দ্বিতীয়বারের মতো। না না, ওই দিন তো আমরা আসার পরই দেখলাম গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, তাই আর ভোট দেওয়া যায় না। আজকে কি এরকম কোনো আশঙ্কা দেখা যাচ্ছে? না না, আজকে আইন শৃঙ্খলা বাহিনীর খুব কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে, আশা করছি খুব ভালো হবে। তৎপরতা বেশি দেখা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ভোটারের সঙ্গে এবং তিনিও কিন্তু সেই বিষয়টি বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতাটা কিন্তু অনেকটাই বেশি, এবং 234টি পৌরসভায় যখন একযোগে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে বিভিন্ন জায়গায় ভাগ করে দেওয়া হয়েছিল। সেই হিসেবে যেহেতু আজকে শুধুমাত্র 20টি পৌরসভায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে স্থগিত 51টি কেন্দ্রে, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অপ্রতুলতা, সেই অপ্রতুলতা কিন্তু অন্যান্য সময় যেটি দেখা যায় সেটি কিন্তু নেই। এবং সে কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় র্যাব সদস্যদের টহলের পাশাপাশি এখানে যারা ভ্রাম্যমাণ আদালত রয়েছে, ম্যাজিস্ট্রেট যেগুলো পরিচালনা করেন, সেগুলোর তৎপরতাও কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো প্রার্থীদের পক্ষ থেকে বা ভোটারদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে ভোট গ্রহণ প্রক্রিয়া যেহেতু মাত্র 2 ঘন্টা পার হয়েছে, আরও প্রায় 6 ঘন্টার মতো বাকি রয়েছে, পরবর্তীতে কি হয় সে পরিস্থিতি তখন হয়তো বলতে পারবো। এখন পর্যন্ত মাধবদী পৌরসভা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নরসিংদীর মাধবদী পৌরসভার পুনঃ ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার রামিম হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তান প্রীতির কারণেই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দেশবিরোধী ষড়যন্ত্রের মধ্যে আছেন বলেই তাকে প্রত্যাখ্যান করেছে জনগণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ করে নিজেদের সম্মান আদায় করা যায় না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা, যে উদ্যান থেকে ৭১-এর ৭ মার্চ স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু, স্বাধীন বাংলাদেশে ফিরে যেখানে প্রথম দাঁড়ান জনগণের সামনে। জনসভায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার 4 দশক পরও কেউ কেউ পাকিস্তানকে ভুলতে পারেনি। এজন্য যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে তারা দেশ জুড়ে নাশকতা চালায়। তোরা কত বড় দুঃসাহস!
যে মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, যাদের বুকের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই 30 লক্ষ মানুষ সেই শহীদদের নিয়ে তিনি কটাক্ষ করেন। তিনি বলেন এত মানুষ তাকে মারা যায় নাই। অর্থাৎ ওনার প্লেয়ারে পাকিস্তান যে সংখ্যা বলবে ওনার কাছে সেইটাই গ্রহণযোগ্য। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মানুষ যেটা জেনেছে সত্য বলে সেটা সত্য না। শিক্ষকদের আন্দোলন নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন শিক্ষকদের মর্যাদা সবার উপরে, তবে সম্মানবোধ নিজেদের উপরও অনেকটা নির্ভর করে। 123 ভাগ বেতন বাড়িয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা আপনাদের হয় সেটা তো আমরা দেখবো, আমরা দেখছি, কিন্তু তাহলে ছেলে মেয়েদের পড়াশোনা নষ্ট করবেন না। ক্লাস নেওয়া বন্ধ করে ছেলে মেয়েদের পড়াশোনা যদি বন্ধ করেন ছাত্রছাত্রীরাও তা মেনে নেবে না, এটা কারোর কাছে গ্রহণযোগ্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে মেট্রো রেল লাইন নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন অত্যাধুনিক প্রযুক্তির এই মেট্রো রেলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে যাই করতে যায় সেখানে একটা কিন্তু খুঁজে অমনি আন্দোলন শুরু করেন। দেশের মানুষের মঙ্গল কিসে আর দেশের মানুষের অসুবিধা কি হবে সেটুকু জানার মতো জ্ঞান অন্তত আমার আছে, সেটুকু আমি অন্তত বলতে পারি। সেই চিন্তা ভাবনা আছে, সেটা মাথায় নিয়েই কিন্তু আমরা কাজ করি। উন্নয়নের পথে বাধা দিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত না করতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে সাধারণ মানুষকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, বর্তমানে দেশে দুর্নীতির মহোৎসব চলছে। আমাদেরকে আমাদের অফিসের সামনে মিটিং করতে দেওয়া হয় না, অনুমতি লাগবে। সার্ভার দিতে মিটিং করতে গেলে বলে অনুমতি লাগবে। এমন গণতন্ত্র আমাদের যে এখন অনুমতি নিয়ে গণতন্ত্র চালাতে হয়। সমস্ত বিষয়গুলো অনুধাবন করে বিশ্লেষণ করে সঠিক পদক্ষেপ নিতে হবে এবং সেই সঠিক পদক্ষেপের মধ্য দিয়েই আমরা অবশ্যই এই ফ্যাসিবাদী সরকার যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তাদেরকে বাধ্য করতে হবে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে আমার অধিকারকে ফিরিয়ে দিতে, তাদেরকে বাধ্য করতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন ঘটানোর জন্য। সিলেটের মাজার, মসজিদ, মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন পুলিশ। জঙ্গি হামলা রোধে মাজারগুলোতে আগত দর্শনার্থীদের রাত্রি যাপনের ওপর কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। মসজিদের ইমাম এবং মাদ্রাসার প্রধানদের সঙ্গে সভা করে মসজিদ এবং মাজার প্রাঙ্গণে সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দিয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2004 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের প্রধান ফটকে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর জঙ্গিদের গ্রেনেড হামলার দাগ এখনো মুছে যায়নি। ওই বছরই মাজার প্রাঙ্গণে উরুসের সময় বোমা হামলা এবং বিষ প্রয়োগে মেরে ফেলা হয় পুকুরের কয়েকশো গজার মাছ। এরপর মাজার এলাকায় 16টি সিসি ক্যামেরা বসানো হয়, স্থাপন করা হয় পুলিশ ফাঁড়িও। কিন্তু সম্প্রতি দেশের বিভিন্ন মাজার, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গিদের হামলার পর সিলেটেও জঙ্গি হামলার আশঙ্কা পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। বিভিন্ন ইন্টেলিজেন্স তথ্যের মাধ্যমে আমরা পাচ্ছি যে এই অঞ্চলে হয়তো চেষ্টা করা হবে, যেহেতু অন্যান্য জায়গায় হয়েছে, এই জন্য আমরা এটাকে আরও সবাইকে একটু সেন্সিটাইজ করে সব সেক্টরগুলোকে একটু অ্যালার্ট করা। এদিকে দরগা কর্তৃপক্ষ জানায় পুনরায় জঙ্গি হামলা থেকে রক্ষায় হযরত শাহজালাল মাজারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 ঘন্টা গেটের মধ্যে থাকে 3 জন পুলিশ, 1 জন এসআই প্রত্যেক দিন থাকে। এদিকে মসজিদের ইমাম ও মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা এলাকায় সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের ইমাম সাহেবরা পুলিশ বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে মিলেমিশে তারা কাজ করতেছেন এবং জনগণকে সচেতন করতেছেন। মসজিদে অপরিচিত কোনো লোক আসছে কিনা, ওর সাথে কোনো কুটলা আছে কিনা বা ও কোনো অপতৎপরতা করেছে সে ব্যাপারে আমরা সচেতন থাকবো। সিলেটে মাজার সংলগ্ন মসজিদ সহ থানাভিত্তিক মসজিদের সংখ্যা 5,500-এর মতো, আর মাদ্রাসা রয়েছে 465টি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে তল্লাশির নামে 5 ঘন্টা আটকে রেখে নির্মম নির্যাতনকারী মোহাম্মদপুর থানার
এসআই মাসুদ শিকদারকে থানা থেকে প্রত্যাহার করে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেছেন, তদন্তে অভিযোগ প্রমাণ হলে মাসুদ শিকদারকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। তবে এসআই মাসুদ শিকদারকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এভাবে নির্মম নির্যাতনের পর অভিযুক্তকে শুধু ক্লোজড করলে এ ধরনের অপরাধ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। প্রচন্ড পরিমাণে টর্চার করে, যেমন যে এখন আমি মুখ খুলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারতেছি না, এমনভাবে এখানে আঘাত করছে, আমাকে কোনো কথাই বলতে দিচ্ছে। গত শনিবার রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বুথ থেকে টাকা তুলে বের হওয়া মাত্রই বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির গতিরোধ করে পুলিশ সদস্যরা। রাব্বির অভিযোগ, এরপরই তাকে পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ ভ্যানে তুলে 5 লাখ টাকা দাবি করেন অভিযুক্ত এসআই মাসুদ শিকদার। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। এমনকি টাকা না দিলে তাকে বেড়ি বাঁধে ক্রসফায়ারে হত্যার হুমকিও দেওয়া হয়। রোববার সকালে এ বিষয়ে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন রাব্বি। এর 24 ঘন্টার মধ্যে এসআই মাসুদকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তটা হয়, অভিযোগটা প্রমাণ হলো কি হলো না, হলেও কতটুকু হলো, তার দোষ কতটুকু বা কি বিষয় সেটা নির্ণয় করার জন্য সেটা চলছে। তো যদি তদন্ত কার্যক্রমে এবং তদন্তের ফলাফলে তার বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হয়, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে তাকে প্রত্যাহার করা হয়েছে। ডিসি বিপ্লব কুমার সরকারের সামনে প্রশ্ন ছিল, পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত যদি পুলিশই করে তবে তা নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কতটুকু? এখানে তো পক্ষ বিপক্ষের কোনো সুযোগ নেই। এখানে মূল বিষয় হচ্ছে কার্যক্রম হবে অত্যন্ত প্রফেশনালি, পেশাদারি ভিত্তিতে কাজ হবে। এখানে আমার কোনো সহকর্মীর বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাকে রক্ষা করা আমার দায়িত্ব না। এদিকে এসআই মাসুদ শিকদারকে পুলিশ থেকে বের করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রাব্বির কর্মক্ষেত্র বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। গোলাম রাব্বি সে আমাদের বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, তার বাংলাদেশ ব্যাংক প্রদত্ত আইডি কার্ডটা দেখিয়েছে। যারা তাকে অত্যাচারটা করেছে তাদের মাধ্যমে আমরা তার সবকিছু ভেরিফিকেশন করি, তাকে আমরা কনফার্ম করি বাংলাদেশ ব্যাংকের চাকরিতে। এই ছেলেটাকে যে হয়রানি করা হচ্ছে, যে অত্যাচার করা হয়েছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা এটা ন্যায় বিচার চাই বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে। আমরা তার উপযুক্ত শাস্তি হিসাবে তাকে ডিসমিস করতে চাই। পুলিশ যেভাবে সন্ত্রাসীর ভূমিকা পালন করতেছে এটা কখনো গ্রহণযোগ্য না। দেশের মানুষের যে আস্থা হারিয়েছে পুলিশের প্রতি, সে আস্থাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই পুলিশের এই শাস্তি খুবই তুচ্ছ, খুবই নগণ্য। শুধু বহিষ্কার নয়, প্রচলিত আইনে একটা অ্যাটেম্প টু মার্ডারের যে আইন রয়েছে সেই আইনে তাকে শাস্তির ব্যবস্থা করা হোক। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সাভার চামড়া শিল্প পার্কে এখনো শেষ হয়নি সিইটিপির কাজ। মেলেনি ক্ষতিপূরণের অর্থ। ক্ষতিপূরণ নয়, ট্যানার্সদের ঋণ দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরা। গবেষণা, শিক্ষা এবং প্রকল্প প্রণয়ন সহ কাজে প্রয়োজন কার্যক্রম। এ অবস্থায় প্রশাসনের দায়িত্ব পালন না হওয়াকেই দায়ী করছেন প্রযুক্তিবিদরা। আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলছেন, শিগগিরই ওয়েবসাইটগুলো হালনাগাদ করার চেষ্টা চলছে। বিস্তারিত শরীফুল ইসলামের রিপোর্টে। ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে কাজ করতে চান সাধারণ মানুষ। এজন্য নাগরিকদের ডিজিটাল সেবা দিতে 2014 সালে এক পোর্টালের আওতায় 25,000 ওয়েবসাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কিন্তু ওয়েবসাইটগুলোতে হালনাগাদ তথ্য না পাওয়ায় বিপাকে পড়ছেন শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক সহ সাধারণ মানুষ। ম্যাক্সিমাম যে ওয়েবসাইটগুলোতে সেগুলোতে হলো সব তথ্য আছে ঠিকই, কিন্তু আপডেটেড না। হোটেলের বা কোনো একটা কিছুর বা একটা ট্রাভেল এজেন্সি যদি আমরা ওয়েবসাইটে ঢুকি, তাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে যেটা আমাদের কোনো দরকার নেই। রিসার্চের ব্যাপার, ওখানে আপনার ইনফরমেশন গেল ভুল বা ইনকমপ্লিট বা আপগ্রেডেড না, তো এটাতে পুরো জিনিসটাই মিসলিডিং হয়ে যাচ্ছে। আমার মনে হয় না আমরা ওয়েবসাইটের থ্রুতে কোনো ইফেক্টিভ কোনো কিছু করতে পারছি। হালনাগাদ করা না হয় তাহলে কিন্তু এটা পরবর্তীতে যে কোনো একটা পরিকল্পনা নিতেও সরকারেরও এখানে বিশাল একটা প্রবলেমের মুখোমুখি হতে। তথ্য প্রযুক্তিবিদরা বলছেন, বিশেষজ্ঞ ও ছাত্রদের জ্ঞানকে কাজে লাগিয়ে ওয়েবসাইটগুলো দ্রুত হালনাগাদ করা যায়। এছাড়া সরকারের বিশেষ প্রকল্পের আওতায় তৈরিকৃত বিশেষ সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি পেশাদারিত্ব ও জবাবদিহিতার পরামর্শও তাদের। আমরা মুখে যতটা বলি ঠিক কাজে আমাদের সেই অঙ্গীকারের প্রকাশ নেই, কিন্তু
আমাদের মতো সীমিত সম্পদের দেশে উদ্যোগ গ্রহণ করে ব্যর্থ হলে চলবে না। সবাইকে দ্রুত ওয়েবসাইটের সুফল দিতে ই ফাইলিং সহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন সরকার। কিছু কিছু জায়গায় আমাদের কিছু সমস্যা হচ্ছে, তবে এটা মনিটরিং চলছে। আমরা আশা করছি যে আমরা এই পুরো ওয়েবসাইটগুলো 25,000 ওয়েবসাইট আমরা নতুন ফরম্যাটে আবার নিয়ে আসছি, মনিটরিং করছি। কিন্তু তারপরেও আমরা যখন এই হেল্প ডেস্কটা আমরা করতে পারবো তখন কিন্তু দ্রুত আমরা জনগণের ফিডব্যাকটা পাবো এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করতে পারবো। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে অর্থনৈতিক সমীক্ষা 2013 সাল পর্যন্ত তথ্য দেয়া আছে। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে 2002 থেকে 14 সাল পর্যন্ত অপরাধের তথ্য দেয়া আছে। এছাড়া জেলা প্রশাসকের বেশিরভাগ ওয়েবসাইটেই হালনাগাদকৃত তথ্য দেয়া নেই। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার খরচ পড়বে 3,60,000 টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় থাকা, খাওয়া এবং অন্য খরচ বাদে মৌলিক অভিন্ন খরচ ধরা হয়েছে 1,55,000 টাকা। মন্ত্রিসভার বৈঠকে গতকাল এই সংক্রান্ত জাতীয় হজ এবং ওমরা নীতি 2016 এবং হজ প্যাকেজ 2016 এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 1,13,868 জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে মাত্র 5,000 বাংলাদেশি সরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। সরকার নির্ধারিত দুইটি প্যাকেজের একটিতে কোরবানি সহ 3,60,028 টাকা এবং অপরটিতে কোরবানি বাদে 3,04,903 টাকা খরচ নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত জাতীয় হজ ও ওমরা নীতি এবং হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এ বিষয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 5,000 হলো সরকারি ব্যবস্থাপনায়, আর বেসরকারি ব্যবস্থাপনায় 1,08,868, সব মিলে 1,13,868 জন। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, অর্থাৎ প্রতিটি হজ যাত্রীকেই পিআইডি, পিলগ্রিম আইডি দেওয়া হবে এবং সেই অনুযায়ী ট্রেকিং বা ব্যবস্থাপনা করা হবে। এ সময় তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাওয়া এবং বিমান ভাড়া সহ এই সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। মৌলিক যে অভিন্ন খরচ সেটা হলো 1,55,441 টাকা 68 পয়সা। বিমান ভাড়া বেসরকারিতে 1,17,577 টাকা 50 পয়সা। সরকার অনুমোদিত প্রত্যেকটি হজ এজেন্সি বেসরকারি ব্যবস্থাপনার হজ যাত্রীদের জন্য নিজ নিজ প্যাকেজ অনুযায়ী মক্কা ও মদিনার বাড়ি, হোটেল ভাড়া, তারপর খাওয়া খরচ, মোয়াল্লামকে প্রদেয় অতিরিক্ত সার্ভিস চার্জ ইত্যাদি বাবদ ব্যয় চূড়ান্ত করো তো সর্বোচ্চ 2টি হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে। এদিকে অন্যান্য বছরের মতো এবছর বিমানের ফ্লাইট শিডিউল এবং হজযাত্রীদের লাগেজ নিয়ে অব্যবস্থাপনা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব। বিমান মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে এবারে সেই জিনিসটা ওনারা কঠোরভাবে দেখবেন, লাগেজগুলো যেন ঠিকমতো আসে এবং ফ্লাইটগুলো যেন অস্বাভাবিক বিলম্ব না করে, সেই বিষয়টা ওনারা চেষ্টা করবেন যেন আর না হয়। মন্ত্রিসভা বৈঠকে 35তম বিসিএস পরীক্ষায় 1,803টি শূন্যপদ পূরণে কোটা শিথিল করার প্রস্তাবে অনুমোদন দেওয়ার কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। কোটা শিথিল করে প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অসঙ্গতি দূর করার দাবিতে লাগাতার কর্মবিরতি শুরু করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশনের ব্যানারে এই কর্মসূচি পালন করে তারা। এ কারণে গতকাল সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা হয়নি। এ সময় শিক্ষার্থীরাও শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। নতুন বেতন কাঠামোতে সিলেকশন গ্রেড বহাল এবং বেতন বৈষম্য নিরসনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 8 মাস ধরে আন্দোলন করে আসছেন। তারা ন্যায্য আন্দোলন করছে, কারণ এটা তাদের ন্যায্য একটা দাবি। সো আমরা গভর্নমেন্টের কাছে আশা করব যাতে এই দাবিটা তাড়াতাড়ি মেনে নেয় এবং আমাদের স্বাভাবিক লেখাপড়ে আমরা ফিরে আসতে পারি। শিক্ষকদের স্বার্থের জন্য কেন ছাত্রদের স্বার্থ ক্ষুণ্ণ হবে, এটা আমার গভর্নমেন্টের কাছে প্রশ্ন। সমাধান চেয়েছি, আমরা আন্তরিক সেজন্য। কারণ কি? কারণ হলো আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া যাতে বিঘ্নিত না হয়। আমাদের কাজ তো হলো শিক্ষা, গবেষণা এবং ওদেরকে পড়ানো, এবং ওই জায়গাটা আমরা যেতে চাইনি, কিন্তু আমাদেরকে জোর করে ঠেলে ওই জায়গাটার মধ্যে দেওয়া হয়েছে। এখন আমরা মর্যাদার জন্য লড়াই করছি। মর্যাদার জন্য আমরা যে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছি। যে কোনো পরিণতি আসে ওইটা আমরা মাথায় পেতে নিব। এদিকে অষ্টম বেতন কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন রাজধানীর বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। গতকাল সকাল 10টায় এই কর্মসূচি শুরু করেন তারা। এ সময় অষ্টম বেতন কাঠামোতে শিক্ষকদের মর্যাদা বাড়ানোর দাবি জানানো হয়। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ক্লাস শুরুর প্রথম দিনই ফিরে যেতে হলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের। সোমবার সকাল থেকেই খালি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো। শিক্ষকরা আবারও তাদের মর্যাদা বাড়ানোর দাবি জানান। আমরা ক্লাস করতে আসছিলাম, কিন্তু শুনলাম যে শিক্ষকদের ধর্মঘট চলতেছে, যার কারণে ক্লাস বন্ধ আছে। ক্লাসগুলো হচ্ছে না এবং পরীক্ষাগুলো হচ্ছে না। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেমিস্টারগুলো দীর্ঘায়িত হচ্ছে এবং আমরা সেশন জটের দিকে চলে যাচ্ছি। দেয়ালে পিঠ থেকে গেছে। শেষ পর্যন্ত শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা থেকে বিরত থাকবে। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি। তালাবন্ধ ছিল ক্লাসরুমগুলো, স্থগিত করা হয়েছে সব ধরনের পরীক্ষা। বাংলা, সমাজবিজ্ঞান, অ্যাকাউন্টিং বিভাগের যে পরীক্ষাগুলি ছিল সেই পরীক্ষাগুলি স্থগিত হয়েছে এবং এই কর্মবিরতির কারণে সকল ক্লাস কার্যক্রম বন্ধ রয়েছে। এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত না সরকার আমাদের দাবি দেওয়া মেনে নেন ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বলছেন বেতন নয়, মর্যাদা বাড়াতে হবে। দীর্ঘদিন আন্দোলনের পরও দাবি না মানায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে জানান শিক্ষকরা। এখন আমরা ব্যাপক আন্দোলনের দিকে যাওয়ার পরিকল্পনা করেছি। ফেডারেশনের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আজকে থেকে কমপ্লিট শাটডাউন, কোনো ধরনের পরীক্ষা এবং ক্লাস হবে না, এটি চলতে থাকবে। এছাড়া অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও একই কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মর্যাদা রক্ষার দাবির প্রতি সহানুভূতিশীল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে মর্যাদা রক্ষার দাবিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের মাধ্যমে যে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন তাতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন তিনি। সময় সংবাদকে শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু বেতন নিয়ে কোনো দ্বিমত নেই, তাই সমস্যার সমাধানে গ্রহণযোগ্য পথ বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। অষ্টম জাতীয় বেতন কাঠামো ঘোষণার পর থেকে এর বিরোধিতা করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আগে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড থাকলেও নতুন কাঠামোতে তা বাদ দেওয়া হয়। এর ফলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রথম গ্রেড বা সচিবের সমমর্যাদায় যাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। তাই অষ্টম বেতন কাঠামো বাতিল করে শিক্ষকদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহালের দাবিতে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিন্তু দাবি আদায় না হওয়ায় ক্লাস বর্জনের লাগাতার কর্মবিরতি শুরু করেছেন শিক্ষকরা। এতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী। ক্লাস না হলে তো ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সেটা তো আর এখন যদি অনেক লম্বা দিন ধরে হয় সে এক জিনিস। তা আমি আশা করি এটা অত লম্বা হবে না, এটা সমাধান বের হবে। শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান না জানালেও তাদের সম্মান ও মর্যাদা সবার ওপরে হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী। আমি তো স্পষ্টই বলছি, তারা সবচেয়ে বেশি সম্মান মর্যাদার জন্য পায়, আর বেতন কাঠামো ঠিক করার একটা নিয়ম রীতি আছে, তার মধ্যে ফেলতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা সন্তুষ্ট হবেন এমন পথ দ্রুত বের করতে চেষ্টা চালাচ্ছে সরকার। প্রথম যখন পে স্কেল ঘোষণা করি সেই সঙ্গে কিন্তু আমরা একটা কমিটি করে দিয়েছি, অসঙ্গতি থাকে সেটা সমাধানের জন্য। তো সেইটা নিয়ে আমরা চেষ্টা চলছে, কিন্তু একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে পরে এটা প্রকৃত সমাধান হয়। তো সেই জায়গাটা নিয়ে বারবার হয়তো আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, এটা সমাধানে আমরা যাব, সেটা আমরা চেষ্টা করতেছি। গভর্নমেন্ট তো এটাকে ছেড়ে দেয়নি যে না দায়ী মানব না। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 37টি, আর বর্তমানে 83টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে, নোয়াখালীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। গ্রাহকদের অভিযোগ, কোনো পদক্ষেপই নিচ্ছে না কর্তৃপক্ষ, দ্রুত সমাধানের আশ্বাস। মাদারীপুরের পালরদি নদীর ওপর সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পার হতে হয় কালকিনি উপজেলার এনায়েতনগর সহ 4টি ইউনিয়নের বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য এবং শাহাদাত আকানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় করে করিমগঞ্জের পালারদি নদী পারাপার হয় কালকিনি উপজেলার এনায়েতনগর, আলীনগর, লক্ষ্মীপুর ও বাঁশগাড়ি ইউনিয়নের মানুষজন। শুধু বয়স্করাই নয়, পারাপার হয় নারী ও শিশু সহ স্কুল কলেজের শিক্ষার্থীরাও। ভরা বর্ষায় কিংবা ঝড় বৃষ্টির সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় তাদেরকে। এ অবস্থায় স্থানীয়দের দাবির মুখে কর্তৃপক্ষ একটি সেতু নির্মাণের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি আজও। খেওয়া পারাপারের সময় মানুষ অনেক বিপদে পড়তে হয়, খেওয়া ডুইবা যায়। আমরা এখান দিয়ে প্রতিদিন স্কুলে যাতায়াত করি, আমরা খেওয়ার জন্য অনেকক্ষণ বসে থাকি। ব্রিটিশ আমলে যে এরা নৌকা পার হইতেছি, এখন একটা
ব্রিজ দিলে আমাকে ভালো হয়। কর্তৃপক্ষকে আমরা অবগত করছি, লিখিতভাবে দরখাস্ত করছি, সেটা অদ্যাবধি আমরা কোনো সুরাও পাই নাই। তবে এ বিষয়ে কিছু জানেন না দাবি করে দ্রুত সেতুটি নির্মাণের আশ্বাস দিলেন এলজিইডির এই শীর্ষ কর্মকর্তা। পৌরসভার সাথে করিমগঞ্জ বাজারের একটা সংক্ষিপ্ত দূরত্ব আছে, ওখানে একটা ব্রিজ হলে ওই এলাকার লোকজনকে এই 4-5 কিলোমিটার দূরত্বে আসতে হয় না, শর্ট ওয়েতে আসতে পারে। এই বিষয়টা আমি রিসেন্টলি অবগত হয়েছি এবং এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করব। প্রতিদিন কালকিনি উপজেলার 4টি ইউনিয়নের প্রায় 5,000 মানুষ নৌকায় করে পালারদী নদী পারাপার হন। সময় সংবাদ, মাদারীপুর। ভবিষ্যতে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে তিনি আরও বলেন, পারমাণবিক, জলবিদ্যুৎ এবং কয়লা ভিত্তিক প্রকল্পের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা প্রয়োজন। আমরা প্ল্যান্ড ওয়েতে লোড ম্যানেজমেন্ট করতে গেলেও আপনারা ভালো করে জানেন এই আরবান আনপ্ল্যান্ডের কারণে কিন্তু আমরা সমস্যা ভুগি। আমরা কিন্তু ভবিষ্যতে যাচ্ছি 24,000 মেগাওয়াট। সো ক্যাপাসিটি অফ মেনটেনেন্স ইজ হিউজ লাগবে আপনাদের। আমরা যাচ্ছি এখন নিউক্লিয়ার পাওয়ারের দিকে। এখানে সবচেয়ে বড় জিনিস হলো ঘাটতি হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। প্রপার হিউম্যান রিসোর্স কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের ক্ষেত্রে আমাদের তৈরি করতে হবে। সেই গ্রোথটা কিন্তু আপনাদের করতে হবে। মূল্যবান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, ছেঁড়া ফাটা নোট এবং ধাতব মুদ্রার বিনিময় মূল্য গ্রাহককে দিতে তফসিলি ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে দেশের তফসিলি ব্যাংকগুলোর সব শাখাকে বিধি অনুযায়ী ছেঁড়া ফাটা নোট সহ সব ধরনের নোটের বিনিময় মূল্য গ্রাহককে দিতে বলা হয়। এছাড়াও গ্রাহকের চাহিদার বিপরীতে 1, 2 এবং 5 টাকার ধাতব মুদ্রার বিনিময় মূল্যও দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা না মানার অভিযোগ প্রমাণ হলে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সরকার ট্যানারি মালিকদের সাভার চামড়া শিল্প পার্কে কারখানা সরিয়ে নিতে দফায় দফায় আলটিমেটাম দিলেও এখনো পর্যন্ত শেষ হয়নি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ কাজ। এমনকি মেলেনি সরকার ঘোষিত ক্ষতিপূরণের অর্থ। এমন অবস্থায় 72 ঘন্টার নোটিশে হাজারীবাগ থেকে সব ট্যানারি সরিয়ে নেয়ার সরকারি ঘোষণাকে অযৌক্তিক বলছেন চামড়া শিল্প মালিকরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, ক্ষতিপূরণ না দিয়ে সরকারের উচিত মালিক পক্ষকে ঋণ দেয়া। জুবায়ের ফয়সালের রিপোর্ট। 2003 সালে অনুমোদনের পর দফায় দফায় মেয়াদ বেড়েছে সাভারের হরিণধরায় নির্মাণাধীন চামড়া শিল্প নগরীর। সবশেষ হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে 2015 সালের 30 জুন ছিল বর্তমান সরকারের বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিন। কিন্তু তাতেও কোনো লাভ না হওয়ায় সে বছর 31 ডিসেম্বর পর্যন্ত আবারও সময় দেওয়া হয় মালিকপক্ষকে। যদিও শিল্পনগরীতে সিইটিপির 4টি মডিউলের কোনোটিই ব্যবহারযোগ্য হয়নি এখনো। পাশাপাশি 155টি ট্যানারির মধ্যে মূল কারখানা ভবন তৈরি হয়েছে মাত্র 56টির। এই অবস্থায় রোববার গণমাধ্যমে পাঠানো শিল্প মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নিতে মালিকপক্ষের হাতে আছে মাত্র 72 ঘন্টা। তবে সরকারের আকস্মিক এমন সিদ্ধান্ত মানতে পারছেন না ট্যানারি মালিকরা। এক্ষেত্রে সরকারের কাছে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি তাদের। অসমাপ্ত সিইটিপি আর ঝুলে থাকা ক্ষতিপূরণই শিল্প স্থানান্তরে বড় বাধা বলেও মত তাদের। ক্ষতিপূরণের যে 250 কোটি টাকা দেওয়াতে এত সত্য যুক্ত যা বলার নয়। ওনাকে হয়তো ওনার অফিসাররা ভালো করে ব্রিফ করতে পারেননি। ব্রিফ করলে উনি 72 ঘন্টার কথা বলতেন না। শোধনাগারের যে 4টা মডিউলের কিন্তু একটা মডিউলও এখনো আপনার প্রস্তুত হয়নি। আমরা লিখিত কোনো কিছু পাইনি। যদি আমরা কোনো লিখিত কিছু পাই তার জবাব আমরা দেব। যদিও তড়িঘড়ি না করে স্বাভাবিক প্রক্রিয়ায় কারখানা সরিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি শিল্প স্থানান্তর বাবদ মালিকপক্ষকে ক্ষতিপূরণ নয়, ঋণ দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। 72 ঘন্টার মধ্যে একটা ইন্ডাস্ট্রিকে এক জায়গা থেকে সরে এক জায়গায় নেওয়া বাস্তবসম্মত নয়। তবে এটা সত্যি কথা, তারা এখানে জমি রাখছে, ওইখানে জমি পাচ্ছে, আবার সরকারের কাছ থেকে 250 কোটি টাকা কেন নেবে তারা? জনগণের টাকা কি এতই সস্তা? তবে এখনো মৌখিক কিংবা লিখিত সরকারি কোনো আদেশ পাননি মালিকপক্ষ, যে কারণে শিল্পনগরী চালু করতে আরও সময় মিলবে বলেও গুঞ্জন রয়েছে ট্যানারি পল্লীতে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে নোয়াখালীতে গ্যাস সংকট। দিনের বেলায় চাহিদা মতো গ্যাসের চাপ মিলছে না কোনো এলাকাতেই। এতে রান্নাবান্না নিয়ে বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই সংকট চললেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। অবশ্য সমস্যার কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিলেন
বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা। সাইফুল্লাহ কামরুলের তথ্য এবং জামাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন নোয়াখালী সদর উপজেলার শোল্লাগটিয়া এলাকার বাসিন্দা জাকিয়া সুলতানা, কিন্তু লাইনে গ্যাস না থাকায় বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করে চালাচ্ছেন রান্নাবান্না। এতে একদিকে অতিরিক্ত খরচ হচ্ছে, অন্যদিকে বাড়তি সময় লাগছে। শুধু জাকিয়াই নন, পার্শ্ববর্তী দত্তেরহাট, সোনাপুর, জালিয়াল ও পূর্বচর উড়িয়া এলাকায়ও একই অবস্থা। প্রতিদিন সকাল 6টার পর থেকেই বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। এতে প্রতিনিয়ত রান্নাবান্না নিয়ে বিপাকে পড়ছেন তারা। গ্যাস লাইন আছে কিন্তু গ্যাস থাকে না, এই জন্য আমাদের রান্নাবান্না কষ্ট হয়, বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে সমস্যা হয়। 6টা 6:30টার ভিতরে গ্যাস চলে যায়, তো আমরা সারাদিন কি করে রান্না করি? 650 টাকা গ্যাস বিল দিতে হয়, আবার চুলাতেও রান্না করতে হয়। মেহমান আসলে 1 কাপ যে চা দিব আমাদের সেই ক্ষমতা থাকে না। গ্রাহকদের অভিযোগ, নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসলেও সংকট সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। 7 বছর পর্যন্ত আমাদের গ্যাস পাইতেছি না, প্রত্যেক মাসে আমরা বিল পরিশোধ করতেছি। অনেকবার ওনাদের কাছে দাবি উপস্থাপন করছি, ওনারা দিবে বলে আমাদেরকে দেয় নাই। ধৈর্য ধরতে ধরতে এখন আমাদের ধৈর্য দেওয়ালে পিঠ হয়ে গেছে, আমরা আর পাইতেছি না। তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কমিটির এ কর্মকর্তা। এ ব্যাপারে আমার ডিজিএম স্যার, আমি এবং অন্যান্য কর্মকর্তারা সহ আমরা সরজমিনে পরিদর্শন করছি। এখন ফেনীতে আমাদের একটা পয়েন্ট আছে, ওই টিভিএস 10 দিনের ভিতরে আমরা বাইপাস লাইনের কাজ সম্পন্ন করলে পরিস্থিতির অনেকটা উন্নতি হবে। নোয়াখালী সদর উপজেলায় গ্যাস সংযোগের গ্রাহক প্রায় 3000। সময় সংবাদ, নোয়াখালী। দেশের বাইরের খবর। ইরাকে সিরিজ বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 37 বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও 48 জন। সোমবার রাজধানীর বাগদাদের আল জাওহারা শপিং সেন্টারে এই আত্মঘাতী বোমা হামলা এবং গোলাগুলির ঘটনায় প্রায় প্রাণ হারান কমপক্ষে 19 জন, আহত হন আরও 40 জন। এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন IS। এই ঘটনায় হামলাকারীরা কাউকে জিম্মি করেনি বলে দাবি করেছে পুলিশ। আর রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, হামলাকারীরা সবাই নিহত হয়েছেন। এছাড়া দেশটির দিয়ালা প্রদেশের জনবহুল এলাকায় আত্মঘাতী হামলায় নিহত হয় আরও 18 জন, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। অবশেষে বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার মাদায়া শহরে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী প্রথম গাড়ি বহর। সিরিয়ায় সরকারি বাহিনীর অবরোধের মধ্যে থাকা মাদায়ায় সোমবার রেড ক্রসের 39টি ত্রাণবাহী গাড়ি পৌঁছেছে বলে জানিয়েছে BBC। এর আগে শহরটির বাসিন্দারা অনাহারে মারা যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো। প্রথম ত্রাণ বহরটিতে রয়েছে প্রয়োজনীয় খাদ্য, পানি এবং ওষুধ। গত 6 মাস ধরে আটকে থাকা প্রায় 40,000 মানুষের কাছে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাদায়া ছাড়াও দেশটির উত্তরের সরকারি বাহিনী অধিকৃত আরও 2টি গ্রাম কেফরায়া এবং ফোয়াহতেও ত্রাণ পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। সিরিয়ায় আরও 15টি এলাকার অন্তত 4 লাখ মানুষ তীব্র খাদ্যাভাবে রয়েছেন। যুদ্ধ না থামলে তাদের জীবন বাঁচানো কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এবার খেলার খবর। ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড 5মবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি'র জিতলেন বার্সেলোনা এবং আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রকে সবশেষ আসরে বিশ্বকাপ জেতানো কার্লি লয়েড। আর বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সেলোনা বস লুই এনরিক। পাশাপাশি সেরা গোলের জন্য পুস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের ওয়েন্ডেল লিরা। লাল গালিচায় সারি সারি তারকার মিছিল, কেউ বা বান্ধবী সহ, কেউ বা এসেছেন একাই। সুইজারল্যান্ডের জুরিখে ফিফা বর্ষসেরা পুরস্কার ব্যালন ডি'র জয়ীকে বরণ করে নিতেই এই বর্ণিল আয়োজন। দানি আলভেজ, স্যামুয়েল ইতো থেকে শুরু করে মঞ্চ মাতাতে এসেছেন ফুটবল দুনিয়ার সব তারকারা। কেউ বা সেলফি তুলেছেন সমর্থকদের সঙ্গে, কেউ বা আবার অটোগ্রাফ দিয়েও খুশি করেছেন সমর্থকদের। তবে সবার অপেক্ষায় ছিল কাঙ্ক্ষিত সেই ক্ষণের জন্য। 2009 থেকে 2012 বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা টানা 4 বার জিতে ব্যালন ডি'রটা একরকম নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু গেল 2 বছর মেসিকে পেছনে ফেলে ব্যালন ডি'র জিতে নিয়েছিলেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এ মৌসুম শুরুর আগেই কানাঘুষা চলছিল, এবার হয়তো রাজত্বটা ছাড়তেই হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোকে।
কারণ বার্সেলোনার হয়ে গেল মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপ সবগুলো আসরের শিরোপায় জিতেছে বার্সেলোনা। আর দলের এ সাফল্যের মূল কারিগর ছিলেন মেসি। গেল মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে মোট 61টি ম্যাচ খেলে মেসি গোল করেছেন 52টি। তাই প্রায় 41.5% ভোটই গেছে মেসির পক্ষে। আর তাতেই ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো ব্যালন ডিওরের মালিক হলেন মেসি। আমাকে যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। এমন অর্জন কখনোই আপনাদের সমর্থন ছাড়া সম্ভব হতো না। ভবিষ্যতে সমর্থকদের আরো অনেক কিছু উপহার দিতে চাই আমি। আর দ্বিতীয় সর্বোচ্চ 27.5% ভোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমার পেয়েছেন 7.5% ভোট। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার কার্লি লয়েড। বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন বার্সেলোনা কোচ লুইস এনরিক। পারভিন আক্তার, সময় সংবাদ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। নিরাপত্তা অজুহাতে অস্ট্রেলিয়া না এলেও অংশগ্রহণকারী অন্য দেশগুলো সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্ট। 27শে জানুয়ারি বিশ্বকাপ শুরুর আগে গতকাল কক্সবাজার ভেন্যু পরিদর্শন শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের একথা জানান। মোহাম্মদ ফরাজের তোলা ছবি এবং সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 সপ্তাহ পরে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের আসর। এবারে টুর্নামেন্টে অতিথি 15টি দেশকে স্বাগত জানাতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। মূল আসর শুরুর 1 সপ্তাহ আগে 20 জানুয়ারি থেকে আসতে শুরু করবে দলগুলো। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতি তদারকিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের সাগরপাড়ের ভেন্যু শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় 3টি ভেন্যু, 36টি উইকেট, গ্যালারি আর মাঠের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এখানে তো অনেক খেলা, 17টা খেলা হবে এবং 5 দিন নাকি 2টো মাঠেই খেলা হবে একসাথে। অলরেডি কিন্তু এটা আইসিসির আন্ডারে চলে গেছে, ওরা ওদের সুপারভিশনে আছে। আমাদের টুকটাক যে 2-1টা কাজ আছে, এটা আমার ধারণা আর বড় জোর 10-12 দিন, এরপরে পুরোপুরি আমরা হ্যান্ডওভার করে দিতে পারবো। এদিকে নিরাপত্তার অজুহাতে অস্ট্রেলিয়া যুব বিশ্বকাপের আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেও বাংলাদেশের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সম্প্রতি অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক শেষে আইসিসি এমনটাই জানিয়েছেন বলে সাংবাদিকদের বলেন বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়া আসছেন, এটা ওদের নিজস্ব ব্যাপার। কালকে আমরা আইসিসির সাথে সমস্ত দেশ মিলে মিটিং করেছি, টেলিফোনিক মিটিং ছিল এটা একটা, এবং ওখানটা সবগুলো দেশ ওখানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, বলেছে যে আমরা সবাই বাংলাদেশে আসবো। আইসিসি সবচেয়ে বড় কথা, ওরা বলেছে যে ওরা নিশ্চিত যে বাংলাদেশে এটা সুন্দরভাবে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা করা সম্ভব। এই ইভেন্টটা পুরোপুরি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হবে, সেই জন্য আমরা কনফিডেন্টলি বলতে পারি। যুব বিশ্বকাপের 17টি ম্যাচ অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে। স্বাগতিক বাংলাদেশের গ্রুপ পর্বের 2টি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা কক্সবাজারে। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারি নীতিমালা উপেক্ষা করে রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রমে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। ক্ষুব্ধ অভিভাবকরা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী ও মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে একজনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, শহরে বিজিবি মোতায়েন। মাধবদী, চৌমোহনী ও ঠাকুরগাঁও সহ 20টি পৌরসভার পুনর্নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, নিরাপত্তা জোরদার। সিলেটের ধর্মীয় প্রতিষ্ঠানে জঙ্গি হামলার আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন। দর্শনার্থীদের ওপর কড়াকড়ি আরোপ, সিসি ক্যামেরা বসানোর পরামর্শ। এবং সরকারি বেসরকারি বিভিন্ন তথ্যের ওয়েবসাইটগুলো হালনাগাদ হচ্ছে না যথাসময়ে, শিক্ষা এবং গবেষণা কার্যক্রম ব্যাহত, তদারকির আশ্বাস প্রতিমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি এবং সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।